মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিটি বাংলাদেশের জন্য খুব সুখকর না। আপনার নিশ্চয়ই মনে আছে হিউম্যান রাইটস ওয়াচই প্রথম বিএনপি নেতা, যার এখন খোঁজই পাওয়া যায় না, জনাব ইলিয়াসের কথা বলছি, তাকে নিয়ে প্রথম রিপোর্টটি তারাই করেছিল আন্তর্জাতিকভাবে। ফলে তখন এই কমিশনের যে রিপোর্ট সবগুলোই তৎকালীন যে সরকার, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিল। আজকে এই রিপোর্টটি আসার আগে পরে সরকারের যে প্রতিক্রিয়া, বিশেষ করে প্রেস সেক্রেটারি, সেটাও খুব ইতিবাচক না। বলা হচ্ছে স্থানীয় পত্রিকা, লোকাল পত্রিকার উপর ভর করে সবসময় এইভাবেই রিপোর্টগুলো হয়। এবং তারা সেই রিপোর্টের শেষে এটাও বলছে যে এখন একটা বাংলাদেশে একটি মানবাধিকার কমিশন, এই সরকার এত কমিশন করেছে কিন্তু বাংলাদেশের এখন কোনো মানবাধিকার কমিশন নাই। কমিশনের শুধু একজন সচিব রয়েছেন, কোনো অর্থাৎ কমিশন পূর্ণাঙ্গভাবে গঠিত হয়নি। তারা নিরাপদ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের উপর গুরুত্ব দেওয়ার কথা বলছে। এই পরিস্থিতি নিয়ে সত্যি সত্যি আপনারাও খানিকটু উদ্বিগ্ন কিনা মানবাধিকার পরিস্থিতি নিয়ে? দেখুন, এই বিষয়টা প্রথমে আমি রিপোর্টটা নিয়ে একটু বলি। নিঃসন্দেহে হিউম্যান রাইটস ওয়াচ অতীতেও বহুবার যখন নানাভাবে ব্যাপকভাবে হিউম্যান রাইটস লঙ্ঘিত হয়েছে ওই সময় সেগুলো নিয়ে কথা বলেছেন। কিন্তু যদি গুরুত্ব বিচার করে, আপনি তো বোধহয় পড়েছেন স্টেটমেন্টটা, প্রথমত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাহী আদেশে এটা একটা নিষিদ্ধ দল। কাজে শান্তিপূর্ণভাবে তাদের কর্মীদের সমাবেশ করতে দেওয়ার সুযোগ আদৌ আছে কিনা, প্রথমে তো আপনাকে এটা বুঝতে হবে। দ্বিতীয়ত, তারা শান্তিপূর্ণ সমাবেশ তো করছে না। এটা এক ধরনের কেমন যেন হুট করে উদয় হয়ে একটা রাস্তার মধ্যে এক ধরনের ঝটিকা মিছিলটা কিন্তু ঝটিকা মিছিলে সীমাবদ্ধ এই জন্য থাকবে না যে তৎকালীন যে হিউম্যান রাইটসগুলোর ভায়োলেশন হয়েছে সেইটার সাথে এটা ডিফারেন্সটা একেবারে ভেরি এভিডেন্ট। তৎকালীন হিউম্যান রাইটস বিরোধী দল যারা ছিলেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, তাদেরকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে, তাদেরকে বিনা কারণে স্রেফ একটা দল করার জন্য কোনো মামলা ছাড়া তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, অজ্ঞাতনামাতে শত শত মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ওইটা ছিল তৎকালীন মানবাধিকারের লঙ্ঘন। আর এখনকার মানবাধিকারের লঙ্ঘন কি? আমরা প্রতিনিয়ত অডিও শুনি যেখানে আস্ফালন শোনা যায় যে দেশে আনরেস্ট তৈরি করো, অমুকটা করো, তমুকটা করো, এবং নেতৃস্থানীয় ব্যক্তিরা বলেন, এই দলটির নেতৃস্থানীয় ব্যক্তিরা এমন ভয়াবহ সব ভিডিও বার্তা দেন এবং এমন ধরনের কথোপকথন নিয়মিত তারা ওপেন ইউটিউবে এসে বলেন। উদাহরণ হিসেবে দুটো ঘটনার কথা বলেছেন। একটা হচ্ছে সাংবাদিক পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক হাফিজুর রহমান কার্জন, তারা যে সেমিনারটা বা একটা অনুষ্ঠানটাই ছিল যেটাকে সরকার বলছে রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, সেইটার উদাহরণ টেনে তারা বলছে যে এটি কোনো রাজনৈতিক সমাবেশ ছিল না এবং তারা পেশাজীবী। তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাদেরকে যে আইনে গ্রেপ্তার করা হয়েছে সংশোধিত আইন। এইটা হচ্ছে, আমি আসছি এই বিষয়টা, আমি জাস্ট আগে আপনাকে বলছি এটার বিভিন্ন আপনি দেখেন পড়ে এটার বিভিন্ন স্ট্যান্ডাতে এইটা বলা আছে যে বিভিন্ন প্যারাতে যে তাদেরকে শান্তিপূর্ণভাবে এগুলো করতে দেওয়া হয়নি, সুযোগ নাই। এই কারণে যে শান্তিপূর্ণ মিছিলটা আপনি আশা করছেন যে শান্তিপূর্ণ হতে পারে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কেউ যদি এটা বসে তাদেরকে করতে দেয়, এটা যে পরবর্তীতে আরো ভয়ঙ্কর কোনো সিচুয়েশনের দিকে যাবে না, প্রিভেনশন তারা গ্রহণ করেছে, এটা একটা। আর দ্বিতীয়ত, এই বিষয়টা নিয়ে আপনি যেটা তুললেন এটা নিয়ে এক ধরনের সকলের মধ্যে এক ধরনের প্রশ্ন আছে। কিন্তু দেখুন, ওইটার আগেই ব্যাক টু ব্যাক কিছু ঘটনা আমাদেরকে জানানো হয়েছে ইন্টেলিজেন্স থেকে, যেমন ট্রেনিং হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। এখন আমরা হয়েছে কি, দিন শেষে আমরা তো সেই সাধারণ মানুষ যারা সরকারের স্টেটমেন্ট তখনও দেখেছি, আজও দেখছি। কিন্তু এই কারণে এখনকার স্টেটমেন্টগুলো আমরা বরং বিশ্বাস করতে আগ্রহী যে এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, সর্বশক্তি নিয়োগ করেছে আওয়ামী লীগ তার বাংলাদেশে যা লজিস্টিক আছে, এবং খুব কম লজিস্টিকও নাই। তাদের অসংখ্য বুদ্ধিজীবী ছিলেন যারা আজও তাদের বুদ্ধিজীবী আছেন, তাদের অসংখ্য পেশাজীবী ছিলেন যারা আজও তাদের পেশাজীবী আছেন, তাদের অসংখ্য সমর্থক ছিলেন যারা আজও তাদেরই সমর্থক আছেন। তাদের কারো মধ্যে কোনো আচরণের মধ্যে তো কোনো রিপেনশন নাই, তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। তারা এইভাবে বলার চেষ্টা করেন যে এটা বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে, এটাকে একটা যে গণ অভ্যুত্থান, এটা যে একটা অর্গ্যানিক আপরাইজিং, এইটা আজ পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারেনি এই বাংলাদেশে বসে থাকা এই আওয়ামী লীগের লোকজন। এবং তাদের মধ্যে প্রায়ই দেখা যায় যে এই আসছে আর কয়দিন, এই যে ধরনের কথাগুলো, 10টা আওয়ামী মাথা এক জায়গায় হওয়াটা এখনকার জন্য বিপজ্জনক। হতে পারে যে উনি নিঃসন্দেহে উনি একজন সাংবাদিক, একজন সামাজিকভাবে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু তাকে সামাজিক পালসটাও বুঝতে হবে কখনো কখনো। এবার আপনাকে ভুল বলছি না, তবে আমি বলছি যে এটা এত গুরুতরভাবে রিপোর্টটা আসাটা কতটুকু যৌক্তিক, এই কারণে যে এই সরকারের চ্যালেঞ্জগুলো তো আপনি এইটা হিসাব করবেন না শেখ হাসিনা তার সুপ্রিম পাওয়ার নিয়ে বসে থেকে টোটাল
অথরিটেরিয়ান সিস্টেম ব্যবহার করে যে হিউম্যান রাইটস ব্রেক মানে ভায়োলেট করেছে, আর এই অন্তর্বর্তীকালীন সরকার যাকে মানে টিকে দুটোর থাকতে ভিতরে হচ্ছে, তুলনা কেন হচ্ছে? মানে মানে ওইটা তুলনা আরো হচ্ছে খারাপ, report- কিন্তু না তার হিউম্যান রাইটস ভায়োলেশনটা ছিল একদম এভিডেন্ট Definitely. এবং এই হিউম্যান রাইটস সেটা ভায়োলেশনটা তো জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে 1400 জনের নাম আছে নিহত ভায়োলেশন যারা। যেটা আপনি করছেন মানে অভিযোগটা তুলছেন, তার অবশ্যই কিছু বেস থাকতেই পারে। এই তো সেই প্রশাসন, এ তো সেই পুলিশ প্রশাসন যারা তো এই কাজে অভ্যস্ত এত বছর ধরে, ফলে তাদের দ্বারা কিছু হয়ে যেতে পারে, বাত্যয় থাকতে পারে, 20% হতে পারে, 30%। বাট এইটাকে যখন আপনি এইভাবে অ্যাড্রেস করছেন আমি তখন মানে আপনাকে- আমি না হিউম্যান রাইটস ওয়াচ Well, আমি মানে রিপোর্টটার কথা আচ্ছা, বলছি। Human Rights Watch। একই সাথে আপনি সরকারকে একটা প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছেন, যেটা আসলে সরকার কতটুকু এই ভারটা বহন করা উচিত, বা আদৌ তাদের যোগ্য কিনা এই অভিযোগটা তাদের জি। উপরে তোলার জন্য, আমার সেটা নিয়ে কিছু দ্বিধা আছে।